হ্যালো সেকেমার্স 25 এর ছোট ভাই এবং বোনেরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো গত লাস্ট যে ভিডিওটা দিছিলাম সেটা দিছিলাম যে আউট অফ সিলেবাসের বাইরে কি পড়ব, তার পর্ব ছিল এক। হোপফুলি তোমাদের একটা টাস্কও দিছিলাম যে যারা এই ক্লাসটা দেখছো একটু খাতায় নোট ডাউন করবা, প্লাস বলছিলাম যে আমার গ্রুপে সাবমিট করবা, করলে একটু ভালো লাগবো। সো তোমাদের সেই রকম রেসপন্স পাই নাই। যারা পেইডে ছিল তারাই রেসপন্সটা করছো। তো আশা করি এই ক্লাসটা তোমরা একটু ইন ডিটেলসে করবা, নোট করে সাবমিটও করবা, এতটুকু আশা তোমাদের প্রতি আমার রইল। ঠিক আছে, তো আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পর্ব দুইটা আমরা পড়ার ট্রাই করব, ঠিক আছে। এবং কিন্তু এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে নাই। সো এই অধ্যায়টা তোমরা যদি নাও বুঝো তাহলে কিন্তু স্কিপ করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের বলছিলাম যে কমিটমেন্ট দিছিলাম যে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হয় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কিছু কিছু অধ্যায়ের কোন কোন টপিকসটা আসতে পারে সেই টপিকসটা ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো আমার ওই কমিটমেন্টটা আমি রাখার ট্রাই করছি। এখন বাদ বাকি তোমাদের দায়িত্ব, তোমরা নোট সাবমিট করবা কিনা। তো তোমাদের কমিটমেন্ট আমার প্রতি, আমার কাছে মনে হয় যে তোমরা না দিলেও আমার কাছে মনে হয় যে তোমাদের কমিটমেন্টটা এরকম হওয়া উচিত। তোমরা ক্লাসটা দেখবা সুন্দর করে, প্লাস নোট ডাউন করবা। ঠিক আছে, তো চলো আর আমরা অযথা বকবক না করি, ক্লাসে মুভ করি। তো আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়াশোনা পর্ব দুই আমরা শুরু করব। তো আমার পরিচয় আর আমি ছোট্ট করে না দেই। আর ক্লাসটা তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যারা 2025-এ পরীক্ষা দিবে তাদের জন্য, অর্থাৎ 28 জন তোমাদের পরীক্ষা আর কি, আবার মনে করিয়ে দিলাম। তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, গত লাস্ট ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমাদের বাস্তব সংখ্যার পরম মানের চিহ্ন, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের আমাদের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। তোমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো পেয়ে থাকো, সামহাও যে কোনোভাবেই তোমরা যদি পেয়ে থাকো, আমার ডাইভ লিঙ্কেও আছে, আমার গ্রুপেই দেখতে পারবা। এইখানে তুমি যদি দেখে থাকো তাহলে প্রিভিয়াসে অনেকবার কিন্তু এই ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। তো প্রিভিয়াসে আসছে ষষ্ঠ অধ্যায় থেকে, প্লাস ওই অধ্যায় থেকে ভার্সিটিতেও আসছে এমন কিছু প্রশ্ন বা টপিকস নিয়েই আমি এই টোটাল ক্লাসে আলোচনা করব। যেহেতু এই অধ্যায়টা সম্পূর্ণ অধ্যায়টা তুলে ধরা পসিবল না, সো যেগুলো সম্ভাব্য আসতে পারে বা যে যে টপিকস রিলেটেড সম্ভাব্য আসতে পারে ক্লাসটাতে আমি এই টপিকস প্লাস ম্যাথগুলো রাখছি। তো হোপফুলি ভিডিওটা তোমরা এনজয় করবা। তো এই অধ্যায়ে কি কি জিনিস আছে? ফার্স্ট অফ অল ভৌত আলোক বিজ্ঞানে আমাদের আছে প্রতিফলন এন্ড প্রতিসরণ, প্লাস লেন্সের কিছু জিনিসপত্র আছে। তো প্রতিফলন প্রতিসরণ আমরা কিন্তু ক্লাস 9-10-এও পড়ে আসছি। এম আই রাইট? যে 9-10-এ অষ্টম অধ্যায় ছিল আমাদের প্রতিফলন এবং নবম অধ্যায় ছিল আমাদের প্রতিসরণ। সো আমাদের বেসিক আইডিয়াটুকু আছে যে প্রতিফলন কি জিনিস, প্রতিসরণ কি জিনিস। তবুও আমি এক কথায় বলে দিই, প্রতিফলন হলো আলো যে মাধ্যমে প্রবেশ করে আবার সেই মাধ্যমে ফিরে আসার ধর্মটাকেই বলা হয় প্রতিফলন। আর প্রতিসরণ হলো আলো কোনো একটা মাধ্যম থেকে প্রবেশ করে অন্য একটা মাধ্যমে যখন যায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছুটা তোমার সরে যায়। তো আলোর এই ঘটনাটাকেই বলা হয় প্রতিসরণ। হোপফুলি এতটুকু বুঝছি, সো ডেফিনেশন লাগবে না আমাদের। চলো আমরা ফার্স্ট অফ অল যাই প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের আমরা জানি কি দুইটা সূত্র আছে। প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা। সো দুইটা সূত্র এখানে কোনো কাজে লাগবে না, তোমাকে ডেফিনেশন আসবে না। তবুও যদি দিয়ে দেয় যে প্রতিফলনের সূত্র কয়টা, তাইলে মাথায় রাখবা প্রতিফলনের সূত্র হলো দুইটা। ওকে ফাইন, এখানে প্রথম সূত্রটা আমাদের লাগবেই না। তোমরা চাইলে বই খুলে দেখতে পারো, ষষ্ঠ অধ্যায় খুললেই পাবা বা ক্লাস 9-10 বই খুললেই পাবা। তো আমি এই সূত্র নিয়ে আলোকপাত করি না। কিন্তু আমাদের যে সূত্রটা লাগতে পারে সেটা হলো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে একটা টার্ম আছে। দ্বিতীয় সূত্রটা বলছে কি, যে প্রতিফলন কোণ এবং আপতন কোণ পরস্পর সমান। অর্থাৎ দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের বলছে যে প্রতিফলন কোণ ইজ ইকুয়াল, প্রতিফলন কোণকে আমরা নর্মালি আর দ্বারা ধরি। প্রতিফলন কোণ সমান হলো আমাদের আপতন কোণ। আপতন কোণ আপতন কোণকে আমরা ডিনোটেট করি হলো আই দ্বারা। ঠিক আছে, প্রতিফলন কোণ ইজ ইকুয়াল আপতন কোণ। ফাইন, এতটুকু আমরা বুঝতে পারলাম। এইটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। কারণ প্রতিফলন কোণ বা আপতন কোণ কিভাবে কাউন্ট করা হয় বা কিভাবে মেজারমেন্ট করা হয়, এটা যদি আমরা একটু দেখতে চাই, চলো আমরা একটু দেখে আসি। ওকে, তো ধরে নিলাম এইটা আমাদের বিভেদ তল। বিভেদ তল অর্থাৎ দুইটা মাধ্যমকে আলাদা করছে আর কি। আর এইখানে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, যদিও আমার আঁকাবাঁকা হয়ে গেছে। এইটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এইটা হইলো আমাদের অবিলম্ব। তো আলো ধরো এই মাধ্যম থেকে প্রবেশ করবে,
আচ্ছা, মুছে নেই একটু, এটা একটু বাঁকা হয়ে গেছে। ওকে। তো আলো ধরলাম আমাদের এই মাধ্যম থেকে প্রবেশ করবে, প্রবেশ করে আবার এই মাধ্যমে ফিরে যাবে। আলোর এই ঘটনাটাকেই বলা হয় প্রতিফলন। তাইলে এই দিকে প্রবেশ করছে আবার এই দিকে ফিরে গেছে। তাইলে এই যে না আমাদের কোণটা, এইটা হলো আপতন কোণ, আর এইটা হইলো আমাদের প্রতিফলন কোণ, আর এইটা হইলো আমাদের অবিলম্ব। অবিলম্ব। ওকে ফাইন। তাইলে এইখানেই বলছে যে দ্বিতীয় সূত্র আমাদের বলছে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। এখন এখানে কথা আছে। ফার্স্ট অফ অল, এই যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এইগুলা কিন্তু কাউন্ট করতে হয় অবিলম্বের সাপেক্ষে। এখন তোমাকে পরীক্ষা একটু চালাকি করে তোমাকে বলে দিতে পারে যে কোনো একটা আলোর প্রতিফলিত রশ্মি তোমার বলে দিতে পারে বিভেদ তলের সাথে ধরো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাইলে তার আপতন কোণ কত? তাইলে তুমি যদি বিভেদ তলের সাথে প্রতিফলন কোণ 60 ডিগ্রি, মানে প্রতিফলিত রশ্মি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাইলে এইটাকে তুমি যদি প্রতিফলন কোণ ধরে বলে ফেলো যে তোমাদের আপতন কোণ 60 ডিগ্রি, দ্যাটস ওয়াই টোটালি রং। ক্লিয়ার? বিভেদ তলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দ্যাটস ওয়াই অবিলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে আমাদের প্রতিফলন কোণ 30 ডিগ্রি, দ্যাটস ওয়াই আমাদের আপতন কোণ কত হবে, 30 ডিগ্রি হবে। তো হোপফুলি এইখান থেকে এই ট্রিকি প্রশ্নগুলোই দিতে পারে। সো আমরা এই প্রশ্নগুলো গেস করতে পারবো পরীক্ষার হলে। তো চলো এইখানে আমি একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা কি রকম, প্রশ্নটা একটু পড়ি। যে বলছে কি, কোনো আলোক রশ্মি বিভেদ তলের সাথে 20 ডিগ্রি কোণ করে আপতিত হলে প্রতিফলন কোণ কত? তো যদি আমার একটু আগেই যে কথাটা বলছি এটা যদি বুঝে থাকো, তাহলে তোমরা এটা সলভ করতে পারবা। তো তোমাদের কাজ হইলো এটা নিজেরা সলভ করবা, সলভ করে আমার ওই গ্রুপে সাবমিট করবা। ওই গ্রুপে যদি তোমরা সাবমিট করো তাহলে কিন্তু আমি সবার কিন্তু কম বেশি কমেন্টে রিপ্লাই দিই যে তোমারটা হয়েছে কি না। যারা সাবমিট করছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে আমি কমেন্টে রিপ্লাই দেই কি না। ঠিক আছে? সো আমি চেষ্টা করি, আমি যতটুকু পসিবল সময় পাই আমি চেষ্টা করি যে তোমাদের সাথেই কানেক্টেড থাকা, বিকজ ইউ আর মাই ফিউচার জুনিয়র্স। ঠিক আছে? তো আমারও ভালো লাগবে। আর সেকেন্ড মার্স আমি বলছিলাম যে আমার একটা ড্রিম প্রজেক্ট। সো এইখানে তোমরা ফ্রিতেই ক্লাস করো আর আমার পেইডেই ক্লাস করো, ডাজন্ট ম্যাটার। আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট অন্তত তোমরা একটা না হইলেও থ্যাঙ্কস দিবা এই ক্লাসগুলোর জন্য। সো এইটাই আমার কাছে অনেক কিছু। যাই হোক, তো আশা করি তোমরা যদি এইখানে যে কথাটা বলছে এটা যদি বুঝে থাকি আমরা, তাইলে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। তো এটা আমি আর সলভ করে দেই না, এটা সলভ করে দিলে তোমাদের অপমান বোধ হবে। তো যাই হোক, তো আমাদের প্রতিফলনের টপিক শেষ। প্রতিফলন থেকে আর কোনো কিছু আসতে পারে বলে আমার মনে হয় না। ও আরেকটা জিনিস, দর্পণ কি? তোমাকে যদি কেউ বলে দর্পণ কি, তো দর্পণ হলো এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তো যাই হোক, ডেফিনেশন ডেফিনেশন এগুলো না শিখি। এখন চলো আমরা প্রতিসরণে মুভ করি। তো প্রতিসরণ জিনিসটা কি? প্রতিফলন জিনিসটা ছিল কি, আলো যে মাধ্যম থেকে আসবে আবার ওই মাধ্যমে ফিরে যাওয়াকেই বলা হয় প্রতিফলন। এখন প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ জিনিসটা হলো আলো এক মাধ্যম থেকে প্রবেশ করে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, বাট কিছুটা বেঁকে প্রবেশ করবে। জিনিসটা কি রকম, লাইক দ্যাট তুমি ধরো এইখানে আমাদের কি দিলাম, আমরা বিভেদ তল দিলাম, আর ঠিক লম্ব বরাবর একটা অবিলম্ব দিলাম। আমার বাঁকা হয়ে যায়, যাই হোক। আচ্ছা, আর এইখানে ধরো আলোটা পড়লো, পরে এইভাবে বেঁকে চলে গেল। সো এই যে কাহিনীটা ঘটছে, এই যে আলোটা কিছুটা বেঁকে গেছে, এটাকেই বলা হয় প্রতিসরণ। ওকে। তাইলে এইটা হইলো আমাদের আপতন কোণ, আর এইটা হইলো আমাদের প্রতিসরণ কোণ। এইটা কিন্তু অবিলম্ব। সো সব সময় কোণগুলা মেজারমেন্ট করা হয় অবিলম্বের সাথে। বুঝতে পারছি? তোমাকে ডিনোটেট করে দিবে কোনটা অবিলম্ব। সো কোনগুলা মেজারমেন্ট করা হয় কি অবিলম্ব। আর এটা হলো বিভেদ তল, অর্থাৎ দুইটা মাধ্যমকে যে তলে আলাদা করে তাকে বলা হয় বিভেদ তল। তো এই ছিল মোটামুটি প্রতিসরণ। তো প্রতিফলনের মতো প্রতিসরণেরও দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। ফাইন। তো প্রথম সূত্র, প্রতিফলনের প্রথম সূত্র যা, প্রতিসরণেরও দ্বিতীয় সূত্র ও প্রথম সূত্র সেম, বাট দ্বিতীয় সূত্রটা চেঞ্জ। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আমাদের কাজে লাগবে ম্যাথমেটিক্যাল। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে তো আমাদের নাই, শর্ট সিলেবাসে নাই, বাট 9-10 আমাদের পড়ার কথা। তবুও আমি দ্বিতীয় সূত্রটা একটু বলে দেই। এই দ্বিতীয় সূত্রের আরেকটা নাম হলো স্নেলের সূত্র। বিজ্ঞানী স্নেল এই সূত্রটা আবিষ্কার করছেন বা এই সূত্রটা দিচ্ছেন আর কি, স্নেলের সূত্র। সো এই স্নেলের সূত্রে কি বলছে, এই স্নেলের সূত্রে বলছেন যে আপতন কোণের যে সাইন, আপতন কোণ তো আই নাকি, সো এই আই এর যে সাইন অর্থাৎ সাইন আই, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ কি আমাদের আর, প্রতিসরণ কোণের সাইন, এই দুইটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা।
এবং এইটাকেই বলা হয়েছে তোমার কি, যে দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। অর্থাৎ একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট আলোকরশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। তো জিনিসটা হয়েছে, এই ধ্রুব সংখ্যাকে ডিনোটেট করা হয় প্রতিসরণাঙ্ক দ্বারা, অর্থাৎ নিউ, বা অনেক জায়গায় এটাকে ইটা দ্বারাও প্রকাশ করা হয়। সো আমাদের বইতে মোস্ট অফ কেসে নিউ দ্বারা প্রকাশ করছে, সো আমি নিউ দ্বারাই প্রকাশ করব। ঠিক আছে, তো নিউ সমান হবে যে সাইন আই বাই হইল সাইন আর। এই নিউটাকে বলা হয় আমাদের প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক বানানটা একটু দেখে নিবা, যাই হোক, সাইন এই বাই সাইন আর, হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। সো এই নিউ এর তো কাহিনী গেল। এখন এইখান থেকে কিছু ট্রাম আছে, লাইক দ্যাট আলো ধরলাম। আমি যদি একটু এইটা একটু ডিটেলস যাই, তাহলে ধরে নিলাম, আমার তেরা হয়ে যাচ্ছে আর কি, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা একটু কারেকশন করে নিবা, যে এই দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তো আমি ধরে নিলাম, আচ্ছা ফাইন। তো এইখানে এই যে উপরের দিকে আমার এটাকে যদি আমি এক্স অক্ষ বলি, এক্স অক্ষের উপরের মাধ্যমটাকে ধরে নিলাম আমি এ মাধ্যম, আর নিচের যে মাধ্যমটা আছে সেটাকে ধরে নিলাম আমি বি মাধ্যম। ওকে, তাহলে আমরা এখানে স্পষ্টত দেখতে পারছি আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এটা হইলো আর, এইটা হইলো আমাদের আই, বি মাধ্যমে প্রবেশ করছে। এখন তোমাকে যদি বলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, তাহলে এটাকে লেখা হবে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, প্রতিসরাঙ্ক, সরণাঙ্ক নাকি প্রতিসরণাঙ্ক, আচ্ছা তাই প্রতিসরাঙ্ক, এটাকে লেখা হবে এ মিউ ভি। অর্থাৎ যে মাধ্যম থেকে আলোটা আসছে এবং যে মাধ্যমে প্রবেশ করছে সেটা হলো নিচে, এ মিউ ভি সমান আমরা লিখতে পারবো সাইন এই বাই সাইন আর। বুঝতে পারছি? তো এটাকে পড়া হয় যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, বা এ মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। বুঝাইতে পারছি চিত্র অনুযায়ী? হোপফুলি আমরা বুঝাইতে পারছি, ক্লিয়ার, ডাউট ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি যদি একত্রে আমি কিছু সূত্র লিখে দিই, যে ধরো এ মিউ ভি, এটাকে লেখা যায় মিউ ভি বাই হলো মিউ এ, বা এটাকে লেখা যায় সি এ বাই সি বি, বা আমরা একটু আগেই তো লিখছিলাম যে সাইন আই বাই সাইন আর। এখন কথা হইল, আমাদের সিএসিবি কি আর সাইন এ আর এবং সাইন আর, এটার তো পরিচয় আমরা অলরেডি শিখে ফেলছি, তো এইটা আর আমি নতুন করে শিখাই না। এখন কথা হইল সিএ এবং সিবি কি। ফাইন, এই সিএটা হলো আলোর বেগ। এখন আলোর বেগ বলতে কি বুঝাইছে, যে প্রথম মাধ্যমের আলোর বেগ, আর এটা হইলো প্রথম বলতে এ মাধ্যমের আলোর বেগ, আর এটা হইলো কি তোমার বি মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে, আর মিউ বি এবং মিউ এ, এই যে মিউ, নর্মালি শুধু মিউ বলতে বোঝায় প্রতিসরণাঙ্ক, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বা এটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক, প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক। তো এইটা কাউন্ট করা হয়, এইটা কাউন্ট করা হয় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে। বায়ুকেও নিয়ারলি শূন্য মাধ্যমে ধরা হয়, বায়ু মাধ্যমের সাপেক্ষে হিসাব করা হয়। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো একটা বস্তুর প্রতিসরণাঙ্ককে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক বা নরমালি প্রতিসরণাঙ্ক। তাইলে এইখানে কি মিউ বি দ্বারা বুঝাইছে যে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর এইখানে মিউ এ দ্বারা বুঝাইছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। ফাইন, তার মানে কোনো জায়গায় যদি লেখা থাকে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে বুঝে নিবা এটা পরম প্রতিসরণাঙ্ক, মানে নরমাল মিউ এ দেওয়া আছে। তার মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলতে পারি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ, বা সাইন এই বাই সাইন আর, যেটা আমরা স্নেলের সূত্র থেকে পাইছি। তো এই সূত্রগুলো একটু নোট ডাউন করে নিব খাতার মধ্যে, ঠিক আছে? তারপর আমাদের কিছু প্রবলেম স্টেটমেন্ট আছে, এই প্রবলেম স্টেটমেন্টটা আমরা পড়ার দেখার চেষ্টা করি। এখন এই যে প্রতিসরণের যে প্রবলেম স্টেটমেন্টগুলো পড়াবো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যদি এইখানের যে সূত্রগুলো দিছি, এই যে সূত্রগুলো দিছি, এই সূত্রগুলো যদি একবার দেখে থাকো বা একবার বুঝে নিতে পারো, ফিল নিতে পারো, তাহলে এইখানে ম্যাথগুলো আমরা করতে পারবো, এবং এই ম্যাথগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের এই ম্যাথগুলা এখানে যে দুইটা বা তিনটা ম্যাথ রাখছি, এই ম্যাথগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখি আমরা যে প্রথম যে ম্যাথটা, এটা কি বলছে, এটা বলছে কি কোনো মাধ্যমের আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত। এখানে পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.2। তো ফাইন, এইখানে আপতন কোণ দেওয়া আছে কি আই,
30 ডিগ্রি। আমাদের বলছে প্রতিসরণ কোণ আর কত, আর পরম প্রতিসরণ কোণ দেওয়া আছে কত, 1.2। তাইলে এটা জাস্ট ফর্মুলায় বসাও, অর্থাৎ মিউ সমান বসাও যে সাইন আই বাই হইল সাইন আর। এইখান থেকে তুমি আরটা বের করে ফেলো। তো হোপফুলি এইটা পারবো। তো আনসার কত আসে আশা করবো তোমরা যারা ক্লাসটা দেখছো সবাই নোট করে সেটা আমাদের লার্ন উইথ বিপ্লব এফবি গ্রুপে দিবা। গ্রুপটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে গ্রুপ লিংক। আচ্ছা, এরপরে দেখো এই ম্যাথটা আমাদের সেকেন্ড ম্যাথ। এই ম্যাথটা সেকেন্ড প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, কোনো একটা ইয়ারের। এই প্রশ্নটা পড়ি। বলছে কি কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44। শূন্য আলোর বেগ এত, শূন্য দ্যাটস মিন বায়ুর মাধ্যমে বলতে পারো, শূন্য আলোর বেগ এত, তাইলে কেরোসিনে আলোর বেগ কত? তাহলে কেরোসিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তো কেরোসিনের ইংলিশ যাই না, আমি কেই ধরে নিলাম। তাহলে মিউ কে দেওয়া আছে, তাহলে এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে ধরো, এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি ধরি, তাহলে আমরা জানতাম যে যে মাধ্যমের সাপেক্ষে হোক ওই মাধ্যমের আলোর বেগটা উপরে বসে, তার মানে সি নট বাই হলো সি কে। এটাই আমরা ফর্মুলা শিখছিলাম, এই জানি এখানে আসো। এই দেখো যে এম ইউ ভি সমান আমরা লিখতে পারতাম সি এ বাই সিবি। তো আমি এই ফর্মুলাটা এইখানে বসাইছি যে 0 মিউ কে সমান সি নট বাই হলো সি কে। তাহলে শূন্য আলোর বেগ দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাইলেও কিন্তু আমরা এটা মুখস্থ জানতাম যে শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁻⁸ m/1। ওকে ফাইন। আর পরম প্রতিসরণ মানে মিউ কে তো এই আছে 1.44, তাহলে কেরোসিনের আলোর বেগ কত? দ্যাটস ওয়াই তোমার সি কে সমান তুমি লিখতে পারো সি নট বাই মিউ কে। কে দ্বারা আমি কেরোসিন বুঝাইছি আর কি, কেরোসিনের ইংলিশটা জানি না। তাহলে 3 × 10⁸ আর হইলো 1.44। আনসার যা আসে সেটাই হইলো আনসার। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। ওকে ফাইন। এরপর এই প্রশ্নটাও কিন্তু সেকেন্ড প্রিভিয়াস কোনো একটা ইয়ার্সের প্রশ্ন। হোপফুলি তোমার কত 20-21 বা সামথিং লাইক দ্যাট, এই ধরনের কোনো একটা সালের প্রশ্ন। যাই হোক, সেকেন্ড প্রশ্ন এতটুকু শিওর। এখন দেখি, এবং সেকেন্ড প্রশ্ন ঠিক আছে, আর এইগুলা অনেক ভার্সিটিতেও আসছে, অনেক ভার্সিটিতেও আসছে, বুঝতে পারছি, অনেক ভার্সিটিতেও আসছে। তো আমি ওই ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, সম্ভাব্য যে ম্যাথগুলো, এইগুলোই আমি নিয়ে আলোচনা করছি। কারণ তোমাকে যদি বলি যে ষষ্ঠ অধ্যায় আছে, তুমি তো ষষ্ঠ অধ্যায় অনেক কিছুই পড়বা। সো আমি জাস্ট ইম্পর্টেন্ট এইগুলা থেকে যে আসবে এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাই, এর জন্য আমি সরি। যে ভেবে থাকো যে এইগুলা থেকে আসবে এমনটা না, আননোন যে কোনো কোনো কিছুই হইতে পারে। বাট আমি তোমাদের, তোমরা তো আর শর্ট সিলেবাসের বাইরে তোমরা কি পড়বা, তোমাদের যে টাইম, এই টাইমে তোমাদের পড়ার মতো কোনো কিছুই নাই। আর সব জায়গায় তোমাদের শর্ট সিলেবাস এই গিলিয়ে দিছে। সো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের উদ্ধার করার, এতটুকুই আমার মানে আর কি চেষ্টা, আর কোনো কিছুই না। আর বাকিটা সৃষ্টিকর্তা সহায়তা। তো যাই হোক, তো দেখি এটা কি বলছে। পানীয় কাচের প্রতিসরাঙ্ক দেয়া আছে কত? যথাক্রমে 4/3 এবং 3/2 হলে পানি ও কাচে আলোর বেগ এর অনুপাত কত? পানিতে এবং কাচে আলোর বেগের অনুপাত কত? দ্যাটস ওয়াই আমি বের করব কি, আমার প্রশ্নটা আগে প্রবলেম স্টেটমেন্ট থেকে আমি বুঝতে পারছি, বের করো আমি সি ডাব্লিউ টু সি জি, এইটা আমি বের করবো। বা আমি এইটাকে সংক্ষেপে বলতে পারি, আমি সি ডাব্লিউ বাই সিজি আমি বের করবো। বুঝতে পারলাম, সি ডাব্লিউ বাই সিজি বের করবো। তাই ফাইন, আমি যে জিনিসটা বের করবো এইটা আমি লিখে রাখি যে সি ডাব্লিউ বাই সিজি। সো এইটা সমান আমি কি লিখতে পারি, এইটা সমান আমি যে শিখছিলাম এইটা সমান আমি লিখতে পারি যে ডব্লিউ মিউ, সরি, ডব্লিউ মিউ জি। আমরা শিখছিলাম, ফর্মুলা শিখছিলাম। বা এইটা সমান আমরা লিখতে পারি, যেহেতু আমাদের ডব্লিউ মিউ জি কিন্তু দেয়া নাই, দেয়া আছে কোনো জায়গায় দেয়া নাই, বাট আমাদের দেয়া আছে পরম প্রতিসরাঙ্কগুলো দেওয়া আছে। তাহলে এই যে ডব্লিউ মিউ জি সমান আমরা লিখতে পারি কি যে মিউ জি বাই মিউ ডাব্লিউ। উফলে আমরা এটা বুঝতে পারছি কই দিকে পাইছি, ওই যে আগে বলছিলাম যে সূত্রগুলা, এই সূত্রটা একটু ফিল করার ট্রাই করবা, আমি এই সূত্র থেকেই পাইছি। তো এখন আসি আমরা যে এইখানে যদি আমি বসাই তাহলে আমি মধ্যেটা ভ্যানিশ করে দিই, তাইলে আলটিমেটলি আমি লিখতে পারি কি সি ডাব্লিউ বাই সিজি। আর মিউজি, মিউজি বলতে কাছের প্রতিসংখ্য দেওয়া আছে কত 3/2, তাহলে বসাও 3/2, যে 3/2। আর এইটা আমাদের কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 4/3। তাইলে এইখানে আমরা বসাই যে 4/3, 3/2 বসাইলাম আর এইখানে বসাইলাম আমরা 4/3। তার মানে এখন যদি তুমি করো তাইলে এটা আসবে 9/8, তাহলে আনসার হবে 9:8। অর্থাৎ পানি এবং কাছে যে আলোর বেগের অনুপাত হবে 9:8। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি, তো প্রবলেম থাকার কথা না। এরপরে দেখো বলছে কি যে কোনো মাধ্যমে আলো প্রবেশ করলে বেগ 15% হ্রাস পায়, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? সো আমি বিশ্বাস করি যে তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা পারবা। তবুও একটু সহজ করে দেই। ধরো কোনো মাধ্যমে আলোর বেগ বলছে 15% হ্রাস পায়, তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ ধরলা সি, কোনো মাধ্যমে আলোর বেগ ধরলা সি, কোনো মাধ্যমে আলো প্রবেশ করলে আর কি, লাইক দ্যাট আমি যদি চিত্র দিয়ে একটু বোঝানোর ট্রাই করি। ধরো এই মাধ্যম থেকে আলো এই মাধ্যমে প্রবেশ করছে,
এটা আই, এটা আর। তাইলে এই মাধ্যমে আলোর বেগ ধরলাম আমি সি 1, সি 1 সমান সি ধরলাম। তাহলে এই মাধ্যমে আলোর বেগ বলছে 15% হ্রাস পায়। তাহলে 15% হ্রাস পাইলে এই মাধ্যমে আলোর বেগটা কত হবে? সি 2 সমান হবে যে 85% অফ সি, অর্থাৎ সি 1-এ 85% হবে, কারণ 15% হ্রাস পাইছে, তার মানে 15% নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি 85% তো অবশিষ্ট আছে। তাহলে সি 1 এবং সি 2 জানো, মানে তুমি রস্য ধৈর্য জানো, দেন তুমি এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবা। অর্থাৎ 1 মিউ 2, 1 মিউ 2 সমান আমরা লিখতে পারি সি 1/সি 2। তাহলে সি 1 এর ভ্যালু কত? সি 1 এর ভ্যালু সি, আর সি 2 এর ভ্যালু কত? 0.85 সি। তাহলে সি ফিনিশ, আনসার যা আসে সেটাই আনসার। ওকে। তো আমাদের প্রতিসরণকে বা প্রতিসরণের এই যে মেথগুলা করলাম না, এইগুলাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মেথগুলাই। সো এই মেথগুলো একটু ট্রাই করবা। এখন চলো, আমাদের প্রিভিয়াস ইয়ারে আসছে এমন কিছু টপিকস যার মধ্যে একটা আছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এই সমীকরণ থেকে আসছে। সো এইখানে সমীকরণটা হইল যে, আমি যদি লিখি 1/f, 1/f সমান হইল μ-1 ইন্টু 1/r1 - 1/r2, 1/r1 - 1/r2। এই 1/f, এইখানে এফ এর পরিচয়টা কি এইটা আমি দেওয়ার ট্রাই করি। তো আমাদের এইখানে এফটা হইল তোমার ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব, এটা দেয়া থাকতে পারে। বা এই ফোকাস দূরত্বের ক্ষেত্রে আমরা 9-10 একটা ফর্মুলা শিখছিলাম। 9-10 এই ক্লাসে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হইলো যে 1/f সমান লিখতে পারি যে 1/u+1/v। ইউটা কি আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, আর বিটা হইলো আমাদের বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। ওকে ফাইন। তাহলে আমরা এইতটুকু বুঝতে পারলাম। এখানে মিউ কি? মিউ হইলো প্রতিসরণাঙ্ক, বা এক যে মাধ্যম থেকে প্রবেশ করে ওই মাধ্যমের সাপেক্ষে। আর 1 কি? আর 1 এবং আর 2 সেটা হলো বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। তাহলে হোপফুলি আমরা সূত্রগুলো বুঝতে পারছি। এখন আরেক কিছু জিনিস, প্লাস মাইনাস বা চিহ্নের কিছু ব্যাপার স্যাপার আছে। চিহ্নের ব্যাপার, চিহ্নের ব্যাপার, চিহ্নের ব্যাপারটা তোমার তো সূত্র তো আর যা দিছি তাই, এখানে তো সূত্র যা দিছি তাই। এখন চিহ্নের ব্যাপার কি রকম দেখো। চিহ্নের ব্যাপার হইলো উত্তর লেন্স, উত্তল লেন্স, যেহেতু লেন্সের সোয়ার লেন্স লয়ে কাজ করি, উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা হয় তোমার পজিটিভ, সংখ্যা দেয়া থাকবে। কারণ যদি এটা উত্তর লেন্স হয় তাহলে সংখ্যাটা তুমি পজিটিভই নিবা। ঠিক আছে, এখানে তোমার ভ্যালু অলওয়েজ পজিটিভ দেওয়া থাকে, আমরা জানি কোনো কিছুর মান পজিটিভ দেওয়া থাকে, কিন্তু আমরা চিহ্নটা নিতে হয়। যদি অবতল লেন্স থাকে, অবতল লেন্স হলে সেটার ক্ষেত্রে এফ হয় হলো আমাদের নেগেটিভ। এখন কিছু ট্রাম পাইবা, সেটা হলো যে উব উত্তল লেন্স। উব উত্তল বলতে কি? তোমার দুই পাশে উত্তল, দ্যাটস ওয়াই বাইরে থেকে তুমি যদি পর্যবেক্ষণ করো উত্তল, মানে উব উত্তল বলতে এই ধরো এইভাবে, তাহলে এই পাশে তোমার উত্তল, এই পাশে উত্তল, এই পাশে উত্তল, এটাকেই বলা হয়েছে কি? উব উত্তল। এখন ধরো লেন্সের এখানে দাগ দিই, আলো তো যে কোনো এক পাশ থেকে প্রবেশ করবে। তাহলে ধরো আলোটা আমাদের এই পাশ থেকে আলোটা প্রবেশ করছে। তাহলে আলো যদি এই পাশ থেকে প্রবেশ করে, তাহলে প্রথম পৃষ্ঠটা কি পাবে? প্রথম যে বক্রতার ব্যাসার্ধটা আছে সেটা পাবে উত্তল, এবং দ্বিতীয় যে বক্রতার ব্যাসার্ধ আছে, আলো তো এইভাবে প্রবেশ করে যখন এইখানে যাবে, তখন পাবে কি আমাদের অবতল পৃষ্ঠ পাবে না? আলো অবতল পৃষ্ঠ পাবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, উত্তল হইলে তো আমরা কি নেই? পজিটিভ নেই। অবতল হইলে কি আমরা নেই? নেগেটিভ নেই। এই সেম জিনিসটি অ্যাপ্লাই হয় বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে। উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর 1টা হবে পজিটিভ, এবং অবতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর 2টা হবে নেগেটিভ। এখন যদি বলো উব অবতল, উব অবতল যদি বলে তাইলে এইভাবে থাকবে, এইভাবে লেন্সটা থাকবে। তাহলে আলো যদি এই পাশ থেকে প্রবেশ করে, তাহলে প্রথম পৃষ্ঠটা পাবে কি? নেগেটিভ, অর্থাৎ অবতল, এবং দ্বিতীয় পৃষ্ঠটা আলো পাবে কি? উত্তল। তার মানে এই ক্ষেত্রে আর 1টা হবে আমাদের নেগেটিভ, আর 1 এর ভ্যালু, এবং আর 2 এর ভ্যালুটা হবে আমাদের কি? পজিটিভ। হোপফুলি এটা বুঝতে পারছি। চলো এখন আমরা প্রবলেম স্টেটমেন্টে যাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখি আমরা কি বলছে। একটা উব উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে এত 20 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। যেহেতু উব উত্তল বলছে, তার মানে আমি একটু আগেই বলছি উব উত্তল বললে আর 1টা হবে পজিটিভ এবং আর 2টা হবে আমাদের কি? নেগেটিভ। তার মানে এটা হলো -40 সেন্টিমিটার, আর এটা হইলো আমাদের 20 সেন্টিমিটার। শেষ। কি জন্য? কারণ উব উত্তলের ডায়াগ্রামটা এইভাবে থাকে, আলো যদি এই পাশ থেকে প্রবেশ করে, তাহলে প্রথম পৃষ্ঠটা পাইছে আমাদের উত্তল, দ্বিতীয় পৃষ্ঠটা পাইছে আমাদের অবতল। এজন্যই প্রথমটা হইলো আমাদের পজিটিভ, দ্বিতীয়টা হইলো আমাদের নেগেটিভ। আচ্ছা, এখন কইছে কি লেন্সের সামনে কতটুকু রাখা হয়েছে? যে লেন্সের 60 সেন্টিমিটার সামনে বস্তু রাখছি, তার মানে এটা হলো আমাদের কি?
বস্তুর লক্ষ্যবস্তুর দূরত্ব 150 সেন্টিমিটার, এবং লেন্সের পিছনে 30 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়েছে। লেন্সের পিছনে বিম্ব তৈরি হয়েছে, 150 হইলো, সেটা হলো 30 সেন্টিমিটার। পিছনে বিম্ব তৈরি হইলে সেটা হয় বাস্তব, এবং সামনে বিম্ব তৈরি হইলে সেটা হয় অবাস্তব। অবাস্তব বিম্ব হইলে আবার ভির ভ্যালুটা নেগেটিভ হবে, এবং বাস্তব হইলে পজিটিভ হবে। যেহেতু এটা পিছনে তৈরি হয়েছে, 150 বাস্তব, আর বাস্তব বিধায় ভিটাও আমি পজিটিভ নিছি। এইখানেও কিন্তু দেখো, বাস্তব দূরত্ব হইলে পজিটিভ, অবাস্তব দূরত্ব হইলে নেগেটিভ, এইটাও মাথায় রাখবা। ফাইন, সবকিছু দেয়া শেষ। তাইলে আমরা বলছে কি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত আমরা বের করবো, মানে মিউটা। তা আমরা জানি কি 1/f সমান, জানি কি যে মিউ মাইনাস ওয়ান, দ্যাটস ওয়াই 1/r1 মাইনাস 1/r2, এই ফর্মুলাটাই তো জানি। এখন 1/f সমান আমরা লিখতে পারি কি 1/u প্লাস 1/v, দেন হইল মিউ মাইনাস ওয়ান, দেন 1/r1 মাইনাস 1/r2। তো আশা করি এইখানে তুমি যদি দেখো, ইউ এর ভ্যালু দেওয়া আছে 60 সেন্টিমিটার, ভির ভ্যালু দেওয়া আছে 30 সেন্টিমিটার, আর ওয়ান এর ভ্যালু দেওয়া আছে তোমার কত 20, আর আর টুর ভ্যালু দেওয়া আছে -40, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এইসব বসিয়ে তুমি এখান থেকে মিউ এর ভ্যালু বের করতে পারবে না। তোমার কাজ হলো মিউ কত, এটা তুমি বের করে নোট করে গ্রুপে দিবা, ঠিক আছে? সো এটা কিন্তু সেকেন্ড প্রিভিয়াসের প্রশ্ন। এখন তোমাদের তো আমি মুখে বলছি, তোমরা করবা কিনা এটা তোমরা জানো। তোমাদের, আমার দায়িত্ব আমি শেষ করে ফেলছি, এবং তোমাদের দায়িত্ব তোমরা কি করবা। যাই হোক, এখন দেখো শেষ একটা টপিকস এই অধ্যায়ের, সেটা হলো বিবর্ধন। বিবর্ধনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এইটাও আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। তো বিবর্ধন জিনিসটা কি? বিবর্ধন জিনিসটা হলো, আমরা জানি কোনো একটা লেন্স বা কোনো একটা দর্পণের মধ্যে, ধরো তুমি আয়নার মধ্যে দাঁড়াইছো, তার মানে তুমি হলো বাস্তব, এবং তুমি যাকে আয়নায় দেখছো সেটা হলো অবাস্তব বা তোমার একটা বিম্ব। তাহলে বিবর্ধন জিনিসটা হইলো, তোমার থেকে তোমার বিম্বটা কত গুণ বড়, বা কত গুণ দৈর্ঘ্য, কত গুণ বেশি বড় বা লম্বা বা চওড়া, হোয়াট এভার যাই দেখা যায়, এই যে কম্পারিজন কত গুণ বেশি, এই জিনিসটাকেই বলা হয় বিবর্ধন। ফুলি বুঝাইতে পারছি তো? বিবর্ধনটাকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই বিবর্ধনের ফর্মুলা হইল তোমার বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য বাই হইল আমাদের বস্তুর দৈর্ঘ্য, বাই হইল আমাদের কি বস্তুর দৈর্ঘ্য। এইটা হইলো আমাদের বিবর্ধনের ফর্মুলা। বা এটাকে লিখতে পারো বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম বাই এল, বা এটাকে তুমি লক্ষ্যবস্তু এবং বিম্বের দূরত্ব দ্বারাও লিখতে পারো। সেটা কিভাবে? সেটা যদি তুমি লিখো, তাহলে এম সমান হইল মাইনাস বি বাই ইউ। এটা কিন্তু সূত্রের মাইনাস, বুঝতে পারছি? এখন দেখো, তোমার যদি বাস্তব হয়, অর্থাৎ বিম্ব এবং তোমার লক্ষ্যবস্তু দুইটা যদি বাস্তব হয়, তাইলে কিন্তু এখানে ভি এবং ইউ কি অলওয়েজ পজিটিভ আসবে। তাইলে আমরা বুঝতে পারলাম বাস্তব বিম্বের ক্ষেত্রে, বাস্তব বিম্বের ক্ষেত্রে, বাস্তব বিম্বের বিবর্ধন, বিবর্ধন বাস্তব বিম্বের বিবর্ধন হয় কি? বাস্তব বিম্বের বিবর্ধন হয় আমাদের নেগেটিভ। বাস্তব বিম্বের বিবর্ধন নেগেটিভ, আর অবাস্তব বিম্বের বিবর্ধন কি পজিটিভ। সো এই পজিটিভ এবং নেগেটিভ দ্বারা জাস্ট তোমার কি বোঝায়, যে বাস্তব নাকি অবাস্তব, এই ভ্যালুটাই বোঝায়, আর কোনো কিছুই না। আর মানটা দ্বারা বোঝায় যে বিম্ব থেকে বস্তুটা, বা বস্তু থেকে বিম্বটা কত গুণ বড় বা ছোট, এইটা বোঝায়। বুঝতে পারছি বিবর্ধনের মান থেকে? তো যদি এতটুকু বুঝে থাকি, তাইলে দেখো এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট রাখছি। সেটা কি? সেটা হলো যে 0.75 মিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স, এইখানে কথায় খেয়াল রাখবে, একটা উত্তল লেন্স বলছে। উত্তল লেন্স হতে কত দূরত্বে একটি বাস্তব বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। আরেকটা কিওয়ার্ড হইল 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। তার মানে বিবর্ধনের মান দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে 3, এবং যেহেতু উত্তল লেন্স বলছে, তার মানে ফোকাস দূরত্বটা কি হবে পজিটিভ। এখানে যদি অবতল লেন্স বলতো, তাহলে ফোকাস দূরত্বটা হইতো আমাদের নেগেটিভ। ঠিক আছে, ওই যে চিহ্নের ক্ষেত্রেই আমি বলছিলাম, উত্তল লেন্স হলে ফোকাস দূরত্ব পজিটিভ, অবতল লেন্স হলে ফোকাস দূরত্ব নেগেটিভ। তার মানে এখানে এফ এর ভ্যালুটা দেয়া আছে আমাদের 0.75 মিটার। তারপরে বিবর্ধন বলছে কত, 3 গুণ না, এবং কোন ধরনের বিবর্ধন বলছে বাস্তব, তার মানে এম এর মান হবে আমাদের -3। এখন বলছে কি একটি উত্তল লেন্স হতে কত দূরে একটি বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত তোমার বাস্তব বিম্ব পাওয়া যাবে। তাহলে সরি, এখানে তো আমি +3 দিলাম, কেন এইটা তো হবে -3, -3। বা আমরা বিবর্ধন সমান আমরা কি জানি, বিবর্ধন সমান আমরা জানি মাইনাস বি বাই ইউ। কি জন্য বি বাই ইউ রাখছি, কারণ এখানে ফোকাস দূরত্ব টার্মটা দিছে, এবং আমাকে বলছে কত দূরত্বে একটি বস্তু রাখলে, মানে বস্তুর দূরত্বটা বের করতে হবে, দ্যাটস ইউ বের করতে হবে। তার মানে আলটিমেটলি এখন দেখো, আমি বি সমান কি লিখতে পারি, বি সমান লিখতে পারি 3u। তাহলে বি সমান আমি পাইলাম কত, 3u। এটা আমরা কাজে লাগাই একটু পরে। দেন আমরা আরেকটা ফর্মুলা শিখছি, বা 9-10 আমরা জানতাম, সেটা কি 1/f সমান হইলো 1/u প্লাস 1/v। তাইলে 1/f এর ভ্যালু কত, 1/f এর ভ্যালু হইলো 0.75,
আর 1/u তো আর ইউ রাখলাম, আর ভির ভ্যালু জানি কি আমরা 3u। তাইলে এইখানে 1/75, এইটার ভ্যালু কত? 1/75 কে আমরা লিখতে পারি কত? যে আমরা লিখতে পারি, যাই হোক এটা আমি ক্যালকুলেটর দিয়ে করে নেই। 1/0.75, এটা করলে আসবে 4/3, 4/3। আর এইখানে তুমি যদি লসাগু টসাগু নেও, নিয়ে যদি করো তাইলে এইখানে আসবে 3u, 3 + 1 মানে আসবে 4, মানে আসবে এখানে কত আসবে? 4 আসবে। 4 আসবে নাকি? হ্যাঁ 4ই আসবে। তাইলে হ্যাঁ 4 4 ভ্যানিশ, 3 3 ভ্যানিশ। তার মানে ইউ এর ভ্যালু কত আসবে? ইউ এর ভ্যালু আসবে তোমার 1 মিটার। তাইলে আমাদের এখানে যেহেতু মিটার ফোকাস দূরত্বটা মিটার আছে, এর জন্য মিটার আসছে। তার মানে উত্তল লেন্স হতে কত দূরত্বে বস্তু রাখলে আমরা কি পাবো? বাস্তব বিবর্জিত 3 গুণ বিবর্জিত বাস্তব বিম্ব পাবো, সেটা হলো 1 মিটার দূরে। এখন আরেকটা জিনিস মাথায় রাখবা, বিবর্ধনের কোনো একক নেই বা বিবর্ধনের মাত্রা নেই। বিবর্ধন, বিবর্ধন মাত্রা বা একক বিহীন, মাত্রা বা একক বিহীন। বিবর্ধন মাত্রা বা একক বিহীন, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটা হইলো তোমার কাজ। তোমার কাজ, হোমওয়ার্ক। সেটা কি বলছে? যে কোনো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এর বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, এর বিবর্ধন কত? এটা একবারে বাচ্চা লেভেলের কাজ, হোমওয়ার্ক তোমার। ওকে, তো আমি বিশ্বাস করি তোমরা হোমওয়ার্ক করবা। দেন আরেকটা টপিক রাখছি, সেটা হলো লেন্সের ক্ষমতা, জাস্ট একটা সিম্পল ফর্মুলা। লেন্সের ক্ষমতাটা কি? লেন্স কতটুকু জেড। তো লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি সমান হইল 1/f। পি সমান হইল 1/f, এবং লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা ডায়াপ্টার মানে ডি দ্বারা আর কি। এটা ডায়াপ্টার, বাংলা যদি বলি ডায়াপ্টার, ডায়াপ্টার। ঠিক আছে? এখন এই এফটা ফোকাস দূরত্বটা থাকতে হবে মিটার এককে, মিটার এককে। মিটার এককে নিলে যে 1/f করলে যেটা পাবা সেটাকেই বলা হয় ডায়াপ্টার বা লেন্সের ক্ষমতা। তো ফোকাস দূরত্ব তো আমি বললাম, উত্তল হলে সেটা পজিটিভ এবং অবতল হলে সেটা নেগেটিভ। এখন দেখো এইখানে কি বলছে, যে কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 25 সেন্টিমিটার, এর ক্ষমতা কত? ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। তাহলে এফ দেওয়া আছে 25 সেন্টিমিটার। এখন লেন্সের ক্ষমতা বের করতে হলে ফোকাস দূরত্বটাকে মিটার নিতে হবে, অর্থাৎ 0.25 মিটার। তাহলে লেন্সের ক্ষমতা পি সমান আমরা লিখতে পারি 1/f, বা 1/0.25, বা 4 ডায়াপ্টার। হোপফুলি বুঝাইতে পারছি। এই ছিল আর কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়াশোনা। তো ক্লাসটা কেমন লাগলো? অবশ্যই ক্লাসের রিভিউটা আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। আর তোমরা যদি আমার গাইডলাইন্স বা কথাগুলো শুনো, তাইলে তোমরা প্লিজ নোটটা করে আমাদের গ্রুপে দিবা। আর এখানে যে হোমওয়ার্ক গুলো দিছি, এগুলো যদি তোমরা নোট ডাউন না করো, তাহলে হোমওয়ার্কের সলভগুলো তোমরা পাচ্ছ না। ঠিক আছে? আর তোমাদের যেহেতু ফ্রিতেই দিচ্ছি, আশা করি এইগুলা কাজ করতে তোমাদের আহামরি এত কষ্ট লাগবে না। আমার ক্লাসের লেন্থ হইলো মাত্র 35 মিনিটের মতো। তো তোমাদের যদি তোমরা একসাথেই করে ফেলো, তাহলে তো 35 মিনিট তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক, তো এই ছিল 35 মিনিটের একটা দীর্ঘ একটা ক্লাস। তো যা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পড়াশোনা। তো চেষ্টা করবো আমরা নেক্সটে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের পর্ব 3 নিয়ে আসার, এবং সেটা কোন অধ্যায়ের ওপর সেটা দেখতে হলো লানুদ বিপ্লব চ্যানেলের সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।